নমস্কার, স্যাম অডিও বুকে আপনাদের স্বাগতম জানাই। আমি সায়ন। আমাদের আজকের গল্প ভয়। গল্পটি লিখেছেন রাসবিহারী বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, রাসবিহারী বন্দ্যোপাধ্যায়ের লেখা ভয়। বিদ্যালয় পরিদর্শক হয়ে এসেছি নাকিপুর নামক একটি গ্রামে। জায়গাটি উত্তর 24 পরগনার প্রত্যন্ত এলাকায় অবস্থিত। স্কুল পরিদর্শন সম্বন্ধীয় কাজকর্ম সেরে বিদ্যালয়ের সেক্রেটারি এলাকা প্রধানদের সঙ্গে প্রয়োজনীয় কাজকর্মের কথাবার্তা শেষ করতে করতেই বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যেতে পারে বলে মনে হলো। এছাড়া এইখানে বিকেলের পর খেয়া চলাচল বন্ধ হয়ে যায়, সুতরাং এক রাত্রির জন্য আর নাকিপুর অবস্থান নিশ্চিত। স্কুলের হেডমাস্টার শৌকত জামালকে অত্যন্ত অমায়িক এবং সহৃদয় মানুষ বলেই ধারণা হলো। 10টা বাজতে না বাজতেই অধিকাংশ ছাত্র এবং শিক্ষকরা এসে হাজির। শ্রেণীকক্ষ পরিদর্শনের সময় বিভিন্ন ক্লাসের বিভিন্ন ছাত্রকে পাঠ্যসূচির উপর নানা প্রশ্ন করলাম, উত্তরও পেলাম মোটামুটি সন্তোষজনক। এবার লাইব্রেরি পরিদর্শনের কাজ। কেমিস্ট্রি ল্যাবরেটরির যন্ত্রপাতি, সল্ট, অ্যাসিড ইত্যাদি দেখছি, কিছুই প্রায় ঠিক নেই, অত্যন্ত পুরনো এবং ব্যবহারের অযোগ্য। ওখানকার ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট সিরাজুল ইসলামকে জিজ্ঞেস করলাম, সিরাজ সাহেব, এইসব দিয়েই কি ছাত্ররা সল্ট অ্যানালিসিস করে? সিরাজুল খানিকটা মৃন্ময় হয়ে জবাব দিল, এছাড়া কি উপায় বলুন? সরকার থেকে যে অনুদান পাওয়া যায় তা দিয়ে টেস্ট টিউব, বিকার, কেমিক্যালস কেনায় প্রতি বছর সম্ভবপর হয়ে ওঠে না। আপনি স্যার একটু ভালো করে রিপোর্ট দিয়ে দেবেন, যাতে অনুদানের টাকাটা সরকার একটু বাড়িয়ে দেয়। তার সঙ্গে এমনই সব কথাবার্তা চলছে, এমন সময় শৌকত জামালদার সাহেব এসে বললেন, সিরাজুল, ওসব কথা পরে হবে। তারপর আমার দিকতে তাকিয়ে বললেন, আপনি এতটা পথ এসেছেন, আগে স্নান খাওয়া সেরে বিশ্রাম নেবেন চলুন। এরপর সিরাজুলকে উদ্দেশ্য করে বললেন, তুমি কদিন ওনার সঙ্গে সঙ্গে থাকবে আর ওর সুবিধা অসুবিধাও দেখবে। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, প্রত্যেকবারই ইন্সপেক্টররা এলে আমার বাড়িতেই থাকেন, কিন্তু এবার আর আপনাকে নিতে পারছি না স্যার। শুনেছেন বোধহয় আমার ছেলেটা অপ্রকৃতিস্থ। ওর পাগলামিটা আজ কয়েকদিন আবার বেড়েছে। আজ সে তার বউকে কাটারি দিয়ে কোপ দিতে গিয়েছিল। ভাগ্যিস আমাদের কামলাটা সে সময় ওখানে হাজির ছিল, সে ছেলেকে ধরে ফেলে তাই রক্ষে। এরপর দড়ি দিয়ে তার হাত পা বেঁধে দেয়। এখনও সে সেই অবস্থায় পড়ে আছে, খাওয়া দাওয়া করছে না। তার বউটা খালি কান্নাকাটি করছে। অবশ্য এর মধ্যে রান্নাবান্না সেই সব করেছে। আজ আমার বাসায় আপনার দাওয়াত রইল, সিরাজুল ইসলামই নিয়ে যাবে আপনাকে। আমি তাহলে এখন চলি, দুপুরবেলায় দেখা হবে। এই বলে তিনি চলে গেলেন। আমি তার গমনপথের দিকে তাকিয়ে রইলাম। তিনি চলে যাওয়ার পর সিরাজুল বলল, আপনি তাহলে স্যার স্নান দিয়ে সেরে নিন, আমি ততক্ষণ বাড়ি থেকে ঘুরে আসি, তারপর দুজনে একসঙ্গে হেড স্যারের বাড়ি যাব, কেমন? আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। সিরাজুল চলে যেতেই একটা অমূলক
আতঙ্ক আমায় পেয়ে বসল। মনে হলো আমার ঘরে আমি ছাড়া অন্য কেউ রয়েছে। তার নিঃশ্বাস উপস্থিতি টের পেলাম। আমার মনে হলো পাশেই সিরাজুল দাঁড়িয়ে, কিন্তু তা কি করে হবে? আমি পাশ ফিরে তাকাতেই স্পষ্ট দেখলাম সিরাজুল আমার দিকে তাকিয়ে কেমন অদ্ভুতভাবে হাসছে। এই দেখে প্রচণ্ড ধমক দিলাম তাকে, কিন্তু পরক্ষণেই দেখলাম ঘরে কেউ নেই। দরজা খুলে বাইরে বেরোতেই দেখি দূরে মাঠের ওপর দিয়ে সিরাজুল হেঁটে যাচ্ছে, হাতে ঝোলানো একটা মোরগ। সে অবশ্য আমাকে আগেই বলে রেখেছিল যে সে হেড স্যারের বাসায় কিছু জিনিসপত্র পৌঁছে দিয়ে আর নিজের ঘরেও একটা মোরগ কিনে নেবে। আরও বলেছিল যে তার দেরি হবে না, কারণ মোরগ কাটাকুটি করবে তার কমলা কুনু মিয়া। সে হেড স্যারের বাড়ি দাওয়াত খাবে, আর বাড়ির লোকজন যাতে কিছু ভালো খাবার খায় তার জন্যই এই ব্যবস্থা। আমার অনুমতি নিয়ে সে চলে গেল। সে চলে যাওয়ার পর ঘরের মধ্যে একা থাকতে আমার কেমন যেন ভয় ভয় করতে লাগলো। বারান্দায় এসে বসলাম। বাইরে অলস দৃষ্টি মেলে দিয়ে কি যেন ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। সিরাজুলের ডাকে বাস্তবে ফিরে এলাম। সে বলল, চলেন, অনেক বেলা হয়ে গেল, আপনার নিশ্চয়ই খুব খিদে লেগেছে। আমি স্কুল বাড়ির ওই কামরা থেকে বের হওয়ার জন্য বললাম, হ্যাঁ, চলো। পথে চলতে চলতে সিরাজুল আমার থেকে বেশ খানিকটা এগিয়ে যেতে থাকলো। আমি যত জোরেই হাঁটি না কেন কেবলই পিছিয়ে পড়তে থাকলাম। একসময় হাঁপাতে বললাম, আর কত দূর সিরাজুল? আমার কথায় উত্তর না দিয়ে সে মুচকি হেসে চলল। এক সময় একটা বাড়ির কাছে এসে বলল, স্যার, এই হলো স্যারের বাড়ি, তবে এখনই আমাদের ঢোকা উচিত হবে না, আগে আমি গিয়ে ভেতরের হালচালটা দেখে আসি। আমি তাল নারকেল সুপুরি গাছে ঘোরা বেড়াতে বাড়িটির দিকে তাকিয়ে থাকতে কেমন যেন অন্যমনস্ক হয়ে গেছিলাম। দেখি সিরাজুল হন্তদন্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে আসছে। কাছে এসে বলল, স্যার, হেড স্যারের ছেলেটা আজ সকাল থেকেই ক্ষেপে উঠেছিল, তবে আমি যেতেই সে শান্ত হয়ে পড়ে। এখন সে মেঝেতে শুয়ে ঘুমোচ্ছে, আর কোনো ভয় নেই, চলুন। সিরাজুল আমাকে হেড স্যারের ঘরে বসিয়ে দিয়ে বলল, আপনি স্যারের সঙ্গে গল্পগুজব করুন, আমি ঘণ্টাখানেকের মধ্যে আসছি। সিরাজুল চলে যেতেই আবার সেই অজানা আতঙ্ক আমায় পেয়ে বসল, কিন্তু তা বেশিকাল স্থায়ী হলো না। হেড স্যার আসতেই তা দূর হলো। বসে বসে তার সঙ্গে গল্পগুজব করছি, এমন সময় এক তরুণী বধূ আমাদের চা জল খাবার দিয়ে গেল। বউটি বেশ সুন্দরী, কিন্তু সাদ প্রতিভা। স্যার বললেন, এই আমার পুত্রবধূ। বৌমাটি শুধু রূপবতীই নয়, অশেষ গুণবতী, কিন্তু নসিবটা দেখুন, স্বামীর তো এই অবস্থা। আগে ওরা কলকাতায় থাকত, আমার ছেলে সেখানে এক রাষ্ট্রীয় ব্যাংকে চাকরি করত। ওদের ছুটি ছাটা তেমন নেই, তো তাই সবসময় আসতে পারত না, আর এলেও সকালে এসে পরদিন সকালেই চলে যেত। মাস দুয়েক আগে ছেলে 10 দিনের ছুটি নিয়ে বাড়ি এলো। তখনও আমার ছেলে খুবই ভালো, মানে এই পাগলামির কোনো লক্ষণই ছিল না। এখানে আসার পর সিরাজুলের সঙ্গে খুব বন্ধুত্ব হয়ে গেল, তার সঙ্গেই এখানে ওখানে ঘুরে বেড়ায়। বউ বা আমাকে একটুও সময় দেয় না। কোথায় যায় জিজ্ঞেস করলে তাও কোনো সদুত্তর দেয় না। ওই সময় থাকলেই ছেলের মধ্যে প্রথম পাগলামির লক্ষণ দেখা দিতে থাকে। আমরা কথা বলছি, এমন সময় একটা শুকনো ঘূর্ণি বাতাস প্রবল বেগে ঘরের মধ্যে ঢুকে পড়ে ক্যালেন্ডারের পাতা, বইয়ের কাগজপত্র লণ্ডভণ্ড করে দিল। হেড স্যার চিৎকার করে উঠলেন, ময়নার মা, শিগগিরই দরজা জানলা বন্ধ করো, ঝড় উঠেছে।
কিন্তু কোথায় কি। জানলা দিয়ে তাকিয়ে দেখলাম বাইরের রোদে ছাওয়া আশ্বিনের মাঠ, আর ঘরের মধ্যে ধন্যবান সিরাজুল। হেডমাস্টারই তাকে দেখে বললেন, তুমি এতক্ষণ কোথায় ছিলে? মেহমানকে কতক্ষণ অভুক্ত রাখবো বলো? ওনার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। যদিও আমার খুবই খিদে পেয়েছিল, কিন্তু তবুও বললাম, না না, আমার জন্য ব্যস্ত হবেন না, একটু বেলা করে খাই, আমার অভ্যাস। স্যার আনন্দমহলে গেলেন, বোধহয় পরিবেশনের তদারকি করতে। আমি একটি সাময়িক পত্রিকার পাতা উল্টাতে থাকলাম, আর ওই সময় সেই ভয়ের অনুভূতিটা আবার আমাকে পেয়ে বসলো। মনে হলো কোনো অশরীরই ঠিক আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি উঠে দাঁড়িয়ে চারিদিকে ভয়ের কারণ সন্ধান করতে থাকলাম। এই সময় আমার কি ঘরের কোণে দাঁড়িয়ে সিরাজুল, চোখে মুখে তার পৈশাচিক উল্লাস। আমি প্রচণ্ড রেগে গিয়ে তাকে বললাম, তুমি এখানে কি করছো? যাও। এই কথা বললেই বুঝলাম কাজটা করা ঠিক হলো না, কিন্তু আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম যে তখনও আমার হাত পা থরথর করে কাঁপতেছিল। হেড স্যারের পুত্রবধূর রান্নার হাত চমৎকার, প্রত্যেকটা পদই খুব ভালো করেছিল। বেশ তৃপ্তি করে খেলাম। খাওয়া দাওয়া সমাপ্ত হওয়ার পরই হেডমাস্টারই চিৎকার করে সিরাজুল ইসলামকে ডাকতে থাকলেন। আমি বললাম, চলুন না স্যার, আমরা দুজনেই যাই। আপনার ছেলেকে দেখার কৌতূহল দমন করতে পারছি না, আর ও তো হাত পা বাঁধা অবস্থায় রয়েছে। আমি বললাম, চলুন না স্যার, আমরা দুজনেই যাই। আপনার ছেলেকে তো দেখার কৌতূহল দমন করতে পারছি না, আর ও তো হাত পা বাঁধা অবস্থায় রয়েছে। গিয়ে দেখি একটা 27-28 বছরের ছেলে মাটিতে শুয়ে পড়ে চিৎকার করছে, তার মুখ দিয়ে ফেনা গড়িয়ে যাচ্ছে। চোখের দৃষ্টি অনেক দিনের উপবাসে থাকা পশুর মতো। আমাদের দেখে সে আরও হিংস্র হয়ে উঠল। মনে হলো তার হাত পায়ের বাঁধন ছিঁড়ে গেছে, সে আমাদের আক্রমণ করবে। আতঙ্কে শরীর যেন পাথরের হয়ে উঠল। হঠাৎ কোথা থেকে সিরাজুল এসে তাকে স্পর্শ করতেই তার ক্রোধের উপশম হতে থাকলো, এবং একসময় সে নিস্তেজ হয়ে পড়ল। আমি হেড স্যারকে বললাম, ডাক্তার নিশ্চয়ই অনেক দেখিয়েছেন, তো তারা কি বলছে? মশাই, কোনো চিকিৎসা পদ্ধতি বাদ দিইনি। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, ইউনানি, হেকিমি, সব, এমনকি মন্ত্রতন্ত্র, ঝাড়ফুঁক, মাদুলি তাবিজ করেছি। ওঝা, গুনিন, পীর, ফকির, সাধু, সন্ন্যাসী, তাও বাদ দিইনি, কিন্তু কিছুতেই কিছু হয়নি। একমাত্র সিরাজুল ওর কাছে যখন থেকে তখনও কিছুটা ভালো থাকে। সে তো আমি দেখলাম। আমার আর একদণ্ডও সেখানে থাকতে ভালো লাগছিল না। বললাম, স্যার যাই, স্কুল বাড়িতে গিয়ে বিশ্রাম নিই। তিনি মিজানুর নামের এক যুবককে ডেকে প্রয়োজনীয় নির্দেশ দিলেন। সে আমাকে সাইকেলে করে আমার সাময়িক আস্তানা, সেই স্কুল বাড়িতে পৌঁছিয়ে দিল। এই ঘরে আগে রমেনবাবু বলেন এক শিক্ষক থাকতেন। ঘরটি বিদ্যালয়ের ঠিক পিছন দিকে বলে স্কুল ছাত্রদের হইচই গণ্ডগোল তেমন অসুবিধার ফেলল না। শুয়ে শুয়ে ভাবতে থাকলাম, অজপাড়া গায়ে এমন পরিবেশে কিভাবে রাত কাটাবো। এখন যা হোক, এতগুলো ছাত্র, শিক্ষকরা আছেন, জীবনে স্পন্দন আছে। কিন্তু স্কুল ছুটির পর এমন সময় একটা দুর্গন্ধ পেলাম বলে মনে হলো। ঘরে কেমন একটা দমবন্ধ করা পরিবেশ।
এইবার একটা মুঙানির মতো শব্দ শুনতে পেলাম। সেই শব্দ শুনে আমার এমন ভয় হলো যে মনে হলো আমার হৃৎপিণ্ডের ধূপপুকুনি এখনই স্তব্ধ হয়ে যাবে। এরপর চৌকির নিচ থেকেও খুটখাট শব্দ পেলাম, কিন্তু আমার যুক্তিবাদী মন বলল, এতে ভয়ের কি আছে, চারিদিকে যা জঙ্গল, হয়তো বিড়াল বা ওই জাতীয় অন্য কোনো প্রাণী ইঁদুর ধরার জন্য চৌকির নিচে ঢুকেছে। কিন্তু একটা অত্যন্ত লাঠি ছাড়া প্রাণীটার মুখোমুখি হওয়া উচিত হবে না। এমন সময় দরজার দিকে চোখ গেল, দেখলাম সেখানে একটা খিল রয়েছে। আমি চৌকি থেকে নেমে সেই খিলটা হাতে নিলাম। এবার চৌকিটার নিচ দিকে কি আছে দেখার জন্য টর্চের আলো ফেললাম। দেখলাম সেখানে 4 পায়ের জন্তুর মতো মুখ পেতে বসে থাকার ভাগ্যিতে বসে আছে হেডমাস্টার মশাইয়ের বড় ছেলে। মুখ দিয়ে তার লালা ঝরে পড়ছে। ভাগ করা 2 ঠোঁটের মাঝখানে সাদা সাদা ধারালো দাঁতের অভ্যাস। এই দেখে আমি নিথর নিস্পন্দন হয়ে গেলাম। সারা শরীর জুড়ে প্রচণ্ড এক দুর্বলতা অনুভব করলাম। মনে হলো আমার চেতনা লোপ পেতে চলেছে। কিন্তু আমার সচেতন মন এই ঘর সেই মুহূর্তেই ছাড়ার নির্দেশ দিয়েছিল। দেহের সমস্ত শক্তি এক করে আমি দরজার দিকে এগিয়ে গেলাম আর দেখলাম বন্ধ 2 পাল্লায় পিঠ দিয়ে দাঁড়িয়ে সিরাজুল ইসলাম, মুখে তার ক্রূর কুটিল হাসি। আমার বেশ মনে আছে, ঘরে ঢুকতেই আমি দরজায় ছিটকিনি লাগিয়ে দিয়েছিলাম। তাহলে বন্ধ ঘরে এখন কখন কিভাবে সিরাজুল ঢুকলো? আমি যখন এইসব 7-5 ভাবছি, তখন দেখলাম সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমি আতঙ্কে প্রচণ্ডভাবে চিৎকার করে উঠলাম, মেঝেতে পড়ে গেলাম। আমার চেতনা লোপ পেল। যখন আমার জ্ঞান ফিরে এলো, দেখি আমার চারপাশে বেশ কিছু লোকজন দাঁড়িয়ে। তাদের মধ্যে হেডমাস্টার শৌকত ইসলাম, সিরাজুল, মিজানুর রহমান, গ্রামের চৌকিদার ঘনসু মিগ্রা, পঞ্চায়েত প্রধান সরতাজ জাজিল। তাদের সেবা শুশ্রূষায় আমি স্বাভাবিক অবস্থায় ফিরে এলাম। দেহে খানিকটা বল পেলাম। আমি হেডমাস্টারকে বললাম, আমার স্টেশনে ফিরিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিন, আর কাল পরীক্ষা স্থগিত রাখার নোটিশ দিয়ে দিন। পরবর্তী এক্সটার্নাল এসে পরীক্ষা ও ভাইভা নেবেন, আর আমার সঙ্গে সিরাজুল ব্যতীত অন্য কাউকে দিন, যে আমাকে ট্রেনে উঠিয়ে দেবে। এই ঘটনার পর অনেক দিন কেটে গেল, কিন্তু তার স্মৃতি আমার মনস্কমনটায় আজও অমিল রয়েছে। এখনো আমি সেই দিন যে ছেলেরা খাটের নিচে ওইভাবে বসেছিল, আমি চোখ বন্ধ করলেই সব দেখতে পাই। সে যে কি সময় গেছে আমি আমার এই জীবনে কখনো ভুলতে পারবো না। নমস্কার, আপনারা শুনছিলেন রাসবিহারী বন্দ্যোপাধ্যায়ের লেখা ভয় গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের গল্পগুলি আপনাদের কেমন লাগছে আর কীরকম গল্প আপনাদের শুনতে ইচ্ছুক, আপনারা কমেন্ট করে আমাদেরকে জানান। আর এই রকমই আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আগামী সপ্তাহে যখনই আমরা কোনো নতুন আপলোড করব সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছয়। তাহলে আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্প লিখবেন, গল্প পড়বেন, গল্প শোনাবেন, গল্প শুনবেন। ধন্যবাদ।